মানসিকতার মধ্যে যে সৌরতান্ত্রিকতা রয়েছে, যে লোভ রয়েছে, যে আত্মকেন্দ্রিকতা রয়েছে, তার বিরুদ্ধে লড়াই না করলে এর থেকে বেরোনোর কোনো শক্তি নেই। আফ্রিকানরা একটা শব্দ বলে উবুন্টু, আই অ্যাম বিকজ উই আর। রেড ইন্ডিয়ানরাও একই ধরনের একটা শব্দের মধ্যে দিয়ে এটি তারা প্রমাণ করেছে যে সবাইকে নিয়ে বাঁচার মধ্যেই বাঁচা। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা জায়গায়, যে আগের কালে বলা হতো কস্তুরী যদি হরিণের গায়ে না থাকতো তাহলে হরিণকে এতটা ধাবমান অবস্থায় পলায়নপর হতে হতো না। বোধহয় বাংলাদেশ একইভাবে এতগুলো নদীর মিলনস্থল হওয়ার কারণেই আজকে ভূ রাজনীতির চরম অন্যায়ের শিকার। এই বাংলায় আসেনি এমন কোনো জাত নেই, পর্তুগিজ থেকে শুরু করে ব্রিটিশ থেকে শুরু করে সবাই, এবং নদীপথে এসেছেন, তারা লুটে নিয়েছেন এবং এখানে জন্ম দিয়েছেন এমন এক জাতের, যেই জাতি সবাইকে ধারণ করে। সবার রক্ত আমার মধ্যে রয়েছে, আমার রক্তে আর্যরা রয়েছেন, পর্তুগিজরা রয়েছেন, চৈনিকরা রয়েছেন। আপনি যদি 50 জন বাঙালিকে একসাথে করে তাদের ছবি একসাথে দেখেন, আপনি বুঝে ফেলবেন আমি কি বলতে চেষ্টা করছি। এবং যার কারণে বাংলার নদীর প্রতি একই নির্মমতা দেখানোর জন্য আমরা কখনো কখনো পিছপা হইনি। আমরা কবিতায় গানে বলি এখানে নদীগুলো নারীর মতো, নদীও নারীর মতো কথা কয়। নিষ্পেষণের দিক থেকে আমরা নারী এবং নদীকে একইভাবে পর্যদস্ত করেছি বছরকে বছর। নদীর পারে সভ্যতা, নদীর পারে ডান্ডি, নদীর পারে নারায়ণগঞ্জ, নদীকে ভালোবেসে করেছি, নদীকে ধ্বংস করার জন্য করেছি, তার সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য করেছি। কিন্তু শুধু এতটুকু মাথায় রাখতাম যে আমাদের রূপকথা বলা হয় যে রাজহাঁস সোনার ডিম দেয়, তাকে জবাই করতে হয় না, তাহলে অনেক ডিম পাওয়া যাবে। আমরা শুধুমাত্র মানসিকতা থেকে ওই রাজহাঁসকে একবারে জবাই করার জন্য, শুধু আমার স্বার্থ, আমি এক প্রজন্মে সব করে ফেলবো, সেজন্য নদীকে ধ্বংস করেছি। আমরা নদীকে জীবন সত্তা হিসেবে আদালতে প্রমাণ করতে পেরেছি, কিন্তু আমার মধ্যে পেরেছি, আপনার মধ্যে পেরেছি, আমাদের মধ্যে পেরেছি, কাকে দোষ দেব? অন্তর্ভুক্তিতা সকলের জন্য, এই ধারণাটি আমরা আস্তে আস্তে ভুলে গেছি। শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধের সময়টা পর্যন্ত আমরা সবার জন্য একটি রাষ্ট্র গর্ব বলে মুক্তিযুদ্ধ করে তারপরে সব ভুলে গেলাম, এবং তারপরে ওই বিপ্লব হয়ে গেল হাতছাড়া। এগুলো কেউ বলে না, এবং বিপ্লব হাতছাড়া হওয়ার সাথে সাথে আমার সমস্ত সম্পদ ধীরে ধীরে হাতছাড়া হতে শুরু করে। যদি বলি যে ভারতকে দোষ দিলাম, চায়নাকে দোষ দিলাম, এখন চায়না আবার বিরাট ব্যারাজ দিচ্ছে। আমার সমস্ত সম্পদ, একটাই তো সম্পদ, সেটা মিঠা পানি। পৃথিবীর আর কোনো দেশ এত সম্পদশালী না, বাংলাদেশ যতটা সম্পদশালী। সেই মিঠা পানির চরম আক্রমণের শিকার বাংলাদেশ। এখন নদী নিয়ে আমি যদি কারোর সাথে দুতিয়ালি করতে চাই, ধরেন আপনি আমার সম্পদ কেড়ে নিচ্ছেন, আমি আদালতে গিয়েও যদি দাঁড়িয়ে আমার পক্ষে কথা বলতে চাই, আমার যথেষ্ট তথ্যপাত্র দরকার। ফারাক্কা চুক্তি শেষ, কদিন পর আলোচনা করবে বাংলাদেশ। তিস্তা নদী চুক্তি শেষ, নতুন করে আলোচনা করবে বাংলাদেশ। কতটা প্রস্তুত বাংলাদেশ তার নদীর হিস্সা চাওয়ার জন্য? একবার ভেবে দেখেছেন? ভারত কিন্তু প্রস্তুত। আমরা যখন আন্দোলন করছিলাম টিপাই মুখের বাঁধের জন্যে, তখন ভারতের দূতাবাস থেকে এক ভদ্রলোককে পাঠালো, খুবই অল্প বয়সী, 36-38 বছর বয়স, প্রফেসর মোজাফফর আহমেদ, আবদুল্লাহ আবু সাইদ, আমরা সবাই, সব মুরব্বীরা সব বসা, আইনুল নিশাদ স্যার বসা। উনি স্পষ্ট উচ্চারণে অনেকগুলো হিসাব দিয়ে বললেন, আপনার কাছে কোনো হিসাব আছে কতটা জল আপনি ব্যবহার করছেন? আপনি তো জল আপনার মধ্যে দিয়ে যায়, আপনি ফেলে দিচ্ছেন বঙ্গোপসাগরে, আপনি কেন জল চান? প্রত্যুত্তর দেওয়ার মতো কোনো শক্তি, সম্পদ, তথ্য বাঙালির কাছে নেই। আমরা এইভাবে ভালোবাসি। আমরা মাকেও ভালোবাসি না, প্রেয়সীকেও ভালোবাসি না, কবিতার অল্প কিছু গাঁথনি দিয়ে ভালোবাসার নাটক করি। সত্যিকারে যদি আমি কাউকে ভালোবাসি, তার সম্বন্ধে আমাকে জানতে হবে। লালন গান গাচ্ছেন বছরকে বছর, 150 বছর আগে আমাদেরকে শিখিয়েছেন, ও যার আপন খবর আপনার হয় না,
একবার আপন ওরে চিনতে পারলে আমি অচেনাকে চেনা, কতটা জানি। এবং সত্যিকার অর্থে আজকে সংস্কারের কথা বলছিলেন রাফি ভাই, সংস্কারের এই হাওয়ায় সবচেয়ে বড় নিগৃহীত যে রাজনীতি, পুঁজিনীতি, ধন আর ধনতান্ত্রিকতার নীতির কাছে সম্পূর্ণ পরাভূত যে পরিবেশ, নদী, এই সংস্কারে তার জন্য কোনো টাস্কফোর্স হয়েছে? দেখেছেন আপনারা? সমস্ত টাস্কফোর্সগুলি খেয়াল করে দেখেন কে কিভাবে ক্ষমতায় যাবে। সমস্ত টাস্কফোর্সের মূল উদ্দেশ্য ক্ষমতায় আমরা কত সুন্দরভাবে দ্রুততম সময়ে যেতে পারি। তাহলে কেন শিক্ষা, কেন পরিবেশ, প্রতিবেশ নিয়ে সংস্কারের ঐক্যবদ্ধ না করে আপনি নির্বাচনে যাচ্ছেন? আমার নদীর কি হবে তার উত্তর আমি জানতে চাই। দেশ ভাগ, নদী ভাগ, হৃদয়কে ভাগ করে ফেলেছি এবং সেখানে পুরোটা অংশ দিয়েছি আমি, মুই আর আমার মামুরা। আমরা আন্দোলন করার চেষ্টা করেছি দীর্ঘদিন এবং সেই আন্দোলনে এই প্রয়াত রণজিৎ কুমার নারায়ণগঞ্জ শহরে কিন্তু সংস্কৃতিকে তার অস্ত্র হিসেবে বানিয়েছিলেন। সেজন্যই নারায়ণগঞ্জ কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে। স্বীকার করছি না কেন? না করলে ভালোটা হবে কি করে? এই নারায়ণগঞ্জে বাবুরাই খাল ফেরত এসেছে, শীতলক্ষার সাথে ধলেশ্বরীর সংযোগ তৈরি হয়েছে। আবার এই আপনাদের পাশেই এখানে মেয়েদের একটা সুইমিং পুল আছে, ভাবা যায় বাংলাদেশে? এবং এই সমস্ত পরিবর্তনগুলো প্রচন্ড প্রতিকূলতার মধ্যে, দানবীয় প্রতিকূলতার মধ্যে তৈরি হয়েছে, কারণ সংস্কৃতিকে এই শহর তার অস্ত্র বানিয়েছিল। রাফি ভাই যার নেতৃত্ব দিয়েছেন, রণজিৎ তারা যার নেতৃত্ব দিয়েছেন। আমি আপনাদের কাছে আজকে এসছি কেন জানেন? শুধু আপনাকে মনে করিয়ে দিতে, সারা বাংলায় যদি পরিবেশ প্রকৃতিকে ফেরত আনতে চাই, আপনারা উদাহরণ কয়টা শহর আছে যারা ঘুরে দাঁড়িয়েছিল এই প্রবল দানবীয় কার্যক্রমের মধ্যেও এবং ঘুরে উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে? এর চেয়ে বড় দানবীয় অবস্থা কোথায় ছিল, কোন শহরে? দেখান না আমাকে। কিন্তু সেখান থেকে কি তৈরি হয় নাই? অনেক অনেক অর্জন রয়েছে। আমরা শুধু বঞ্চনা হয় নাই এই গল্প বলে এটাও একটা অন্যায় করছি যে আমরা পরিবর্তনের জায়গায় সত্যিকার অর্থে আমাদের পরিসংখ্যান দিয়ে আমাদের অর্জনগুলোকে হাইলাইট করে আমরা নতুন পথ সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছি। সত্যিকার অর্থে দখল এবং আত্মসাতের এই কার্যক্রমে প্রকৃত রাজনীতিবিদরা জড়িত। রাজনীতিবিদরা যখন ধীরে ধীরে উপলব্ধি করলেন ওমা সব তো পুঁজিপতিরাই করে নিচ্ছেন, খেয়ে নিচ্ছেন, তখন তারা নিজেরাও পুঁজিপতি হয়ে গেলেন। রাজনীতি যখন পুঁজিপতিদের দখলে, পুঁজিপতিরা যখন ধনতান্ত্রিক মানুষগুলো যখন রাজনীতিকে আত্মসাৎ করলেন, দখল এবং দূষণ করলেন, তখন আমার সমস্ত সম্পদ দূষিত হয়ে গেল। নদী দূষণ হলো, জল, জমি, বায়ু। গত একটা মাস ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বেশি দূষণের শহর এবং সর্বকালের রেকর্ড ব্রেক করেছে। আমরা কয়জন তার জন্য কি করেছি? কই আমাদের সরকার বলে যে দাবি করছি, তারাই বা কি করছে, কি করলো, কি করছে? প্রতিশ্রুতি দেওয়া ছাড়া। পরিবেশ অধিদপ্তর রিসেন্টলি বলছে পুলিশটা আমাদের হাতে নাই, তাই করতে পারছি না। আর কত অজুহাত শুনতে হবে? সংস্কৃতিকেও এই পুঁজিপতিরা দখল করেছে। সাংস্কৃতিক বিপ্লব করার মতন মানুষগুলি এখন আর নাই। সেখানেও তাদের দাপট, এবং সেই দাপট কর্পোরেট হাউসের মাধ্যমে কক্ষিগত করার মধ্যে দিয়ে। এখন কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড আপনি কর্পোরেট হাউসের সাহায্য ছাড়া করতে পারেন? ওই রণজিৎটা তো কখনো কর্পোরেট হাউসের কাছে যেতে হয় নাই। নারায়ণগঞ্জের জন্য একটা শিক্ষার জায়গা, রাফি সাহেবকে কখনো কর্পোরেট হাউস থেকে মাথা নত করতে হয় নাই। এবং আপনারা খেয়াল করে দেখবেন নদীর দখল দূষণ শুরু হয়েছে রাজনীতি, মস্তিষ্কের দখল দূষণ থেকে। ওগুলো দখল হয়েছে আগে, তারপরে সবকিছু দখল হচ্ছে। পাহাড় কাটছে, নদী ধ্বংস করছে, বায়ু দূষণ করছে, এবং সব ওই কর্পোরেট হাউসগুলো।
আমি একটু আগে আমার এই নদীময় শুভেচ্ছার রোকন ভাইকে দেখাচ্ছিলাম, আমাদের চা খাওয়াচ্ছিল। আমি বললাম দেখেন একটা দোকান, ছোট্ট একটা মুদি দোকান, দোকানটার 80% পলিথিন এবং প্লাস্টিক, যার জন্মদাতা কতগুলো কর্পোরেট হাউস, তার ঘাড় যদি না ধরেন আর আপনি মুদি দোকানদারকে পলিথিন বিক্রি করবে না বললেন, এ চরম অন্যায়। এই উন্নয়ন আমরা করেছি, যে উন্নয়ন এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করে, এবং সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার জন্য হাতে দিয়েছিলেন 12টা বাজার। তারপরে আমাদেরকে যে প্রকল্প করতে হয়, সে 12টা বাজার মুমূর্ষ মাকে আবার উদ্ধার কেমনে করা যায়, আইসিইউ থেকে কি করে সিসিউতে আনা যায়, এবং সেখানে বাস চলতে পারে না, সাধারণ মানুষ চলতে পারে না, এবং আমরা উন্নয়নের ডামাডোলে সকলেই মুগ্ধ। আমাদের অন্তর্ভুক্তি তার বাংলাদেশ যদি চুরি করতে হয়, তাহলে মনের এই ভাগ দূর করতে হবে। আমাদের মধ্যে হিংসা ছড়ানোর যে খেলা, সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সত্যিকার অর্থে কি বিভেদ তৈরি করার মধ্যে দিয়ে ব্রিটিশরা যেভাবে আমাদেরকে শাসন করেছে 200 বছর, আমরা কিন্তু তারপরে 100 বছর একই পথে চলেছি। প্রচন্ড রকম বিভেদ তৈরি করার কাজ আমাদের প্রতিনিয়ত চলছে, এখনো চলমান। খেয়াল করলে দেখবেন। আপনার কাছে হাত জোর করে বলতে পারি, পরিবেশ আন্দোলনের অল্প কয়েক বছর অভিজ্ঞতায় উন্নয়নের একটি অংশীদারিত্বের জায়গায় আমি একজন স্থপতি প্রচুর কাজ করার চেষ্টা করেছি, হাতির জেল থেকে শুরু করে আপনাদের এই বাবুরাল খাল পর্যন্ত। আমার স্পষ্ট মনে হয়েছে যে বিভেদের মধ্যে দিয়ে, হিংসা ছড়ানোর মধ্যে দিয়ে আমাদের সকল পরিমণ্ডল যেভাবে ধ্বংস হয়েছে, সংস্কৃতি এবং রঞ্জিত দাদের মতো, রাফি ভাইদের মতো আন্দোলন ছাড়া এখান থেকে বেরোনো যাবে না। মস্তিষ্ক সত্যিকার অর্থে পছন্দ ধরেছে। আবার যদি সেই রাজনীতি ফেরত আনতে হয়, তাহলে আমাদের ওই সচেতনতাকে তৈরি করার জন্যে আমাকে প্রজন্ম অন্তরে, অর্থাৎ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আমার হস্তান্তর করার সময় হয়েছে। আমরা আর পারছি না, পারবো না, এটা পরিষ্কার। পারবে এই তরুণ এবং তারুণ্য, তার জোয়ারে, নদীর জোয়ারে। আমাকে একটু আগে বাবু সাহেব বলছিলেন যে জানেন, বর্ষাকালে এই নদীতে কিন্তু আমি মাঝে মাঝে যাই, তখন কিন্তু এত গন্ধ পাই না, কিন্তু এখন আস্তে আস্তে গন্ধটা বাড়ছে। কারণ যখন জোয়ারের তাণ্ডব আসে, তখন সে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। তারুণ্যের এই জোয়ার ছাড়া বাংলার মুক্তি নাই, সেটা তারা প্রমাণ করেছে। যতক্ষণ তারা মাঠে না নামেছে, আমরা অচলায়তন ভাঙতে পারিনি। সেটা যে কোনো সময়, 90-এও, 69-এও, এবারে। এবং তাই যদি হয়, আসলে আমি মনে করি রণজিৎ দা আমাদের কাছে আজকে রেলেভেন্ট। এই জন্য রেলেভেন্ট, রাফি ভাই আজকে আমাদের কাছে রেলেভেন্ট। এই জন্য রেলেভেন্ট, এরা নিরলসভাবে বারবার বলার চেষ্টা করেছে, হিংসা নয়, সাংস্কৃতিক ঐতিহ্যকে, সংস্কৃতিকে অস্ত্র বানিয়ে তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আমাদেরকে মনস্তাত্ত্বিক যুদ্ধ করতে হবে। এবং সে মনস্তাত্ত্বিক যুদ্ধের একটাই সূত্র, আমিত্ব থেকে বেরোতে হবে। এই ধনী এবং ধনতান্ত্রিকতা থেকে বেরোতে হবে, ধনী তোষণ নীতিমালা থেকে বেরোতে হবে। এবং আজকের এই জায়গাগুলো যদি স্পষ্ট না করি, তাহলে এই সংস্কার গদি থেকে গদি, আরেক গদিতে যাওয়ার সংস্কার, এই সংস্কার দিয়ে আমাদের কিছুটি হবে না। নির্বাচনে কে যাবে, কিভাবে যাবে, সেটি তারা করবেন, কিন্তু পরিবেশ, প্রতিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, এই 4টি বিষয়ের সংস্কার ছাড়া যে কোনো ধরনের সংস্কার কার্যক্রমের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ, সেটা আমার আপনার বাংলাদেশ না, হাত বোতলের বাংলাদেশ। আমি আপনাদেরকে রণজিৎ দা নিয়ে আলোচনার করার ক্ষেত্র, নদী নিয়ে আলোচনার ক্ষেত্র যদি এক জায়গায় মেশান, তাহলে এটি বোধহয় সবচেয়ে বড় অনুভবের জায়গা। যদি আমরা সবাই মিলে এই অনুভবের জায়গাগুলো বারবার বলতে থাকি, নিশ্চয়ই এবারের পরিবর্তনের একটা বড় ধরনের প্যারাডাইম শিফট, মনস্তাত্ত্বিক পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। আবার কবে সুযোগ পাবো জানি না, আমার একজনের পাবো কিনা সেটা তো যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু আমাদের তরুণদেরকে, তাদের এই বিপ্লবকে
হাতছাড়া হতে দেওয়া যাবে না। এবং সে কারণে আমাদের প্রত্যেকের এখন জেগে থাকার সময়। যারা আমরা পারিনি, আমাদের ব্যর্থতা মোচনের জন্য এই মুহূর্তে জেগে থাকার সময়, সত্য বলার সময়, ভালোবাসা ছড়ানোর সময়, হিংসার বদলে প্রতিরোধ করে তোলার সময়। আর হাতছাড়া হওয়ার জন্য যে দানবেরা পিছন থেকে, অলিগার্কিক দানবেরা পিছন থেকে বসে আছেন, কারণ মিডিয়া তার হাতে, সাংস্কৃতিক পরিমণ্ডল তার হাতে, কর্পোরেট তার হাতে এবং রাজনীতিও তার হাতে, তাদেরকে চিহ্নিত করে তাদের হাত থেকে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের হাতে ফিরে দিতে হবে। আর সেটা যদি হয়, বাংলার নদী, বাংলার পর্বত, বাংলার বায়ু আবার বাংলার মানুষের কল্যাণে, তার স্বার্থে, তার অন্তর্ভুক্তিতায়, তার উন্নয়নে সংযুক্ত হবে। এটি আমি বিশ্বাস করি। বাংলাদেশ চিরজীবী হোক।